আজ আমি ইয়ারবাজের ফোর্থ পার্টটা শোনাচ্ছি। এরপরে কি হয়, ওই ওই যে অভিমন্যু ছিল, ওর কোনো প্রজেক্টে ভুলভাল করার জন্যে ওকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। তো ছাঁটাই করে দিতে ও ঘরে আসে, খুব আপসেট থাকে। বলে আমাকে শ্যামলেন্দু নেই চাকরি থেকে, ওর বউকে ওই বলে যে শ্যামলেন্দু আমাকে চাকরি থেকে হটিয়ে দিয়েছে। তো ওর বউ বলল, কি আছে, তুমি তো অনেক এফিসিয়েন্ট, তুমি এত ইংরেজি জানো, তুমি চাকরি পেয়ে যাবে, তুমি কেন এত ভাবছো এই হচ্ছে। বলে হ্যাঁ। ফির ও তারপরে রাত্রিবেলায় মল্লিকার ঘরে চলে যায়। মল্লিকার ঘরে রাত্রে 9টা-10টার সময় ঠকঠক করে, কে বলে দরজা, বলে আমি, খোলো দরজা খোলো। তো বললো, অভিমন্যু তুমি? বললো হ্যাঁ, আজ আমি খুব ডিস্টার্বড। বলে কি হচ্ছে? আমার চাকরি চলে গেছে। বললো চাকরি চলে গেছে তো এত কি চিন্তা, কেন চাকরি কেন চলে গেল? বললো ওরা বলছে নাকি আমি প্রজেক্টে ভুল করেছি টুরেছি। বলে বাদ এই জন্যেই? বললো হ্যাঁ, ওই শ্যামলন্দুটাই আমার চাকরিটা খেয়েছে। ওই প্রথম থেকেই আমার ওই লোকটাকে পছন্দ নয়, আমার বউয়ের সঙ্গে সব প্রেম টেমও বোধহয় আছে টাছে নাকি কে জানে। ও আমার পিছনেই লেগেছিল আর এই আমাকে খাটিয়ে দিল। তখন ও মল্লিকে বলবে যে তুমি তো অনেক অনুভবী লোক, তুমি এত স্কিল, তুমি কোথাও একটা চাকরি পেয়ে যাও, এত চিন্তা করছো কেন? ঠিক হয়ে যাবে, কই কিচ্ছু হবে না। বললো মল্লিকা, আজ আমি অনেক ডিস্টার্ব, তোমার কাছে থাকতে দেবে? বললো দেখো এখানে আমি একা থাকি, আশপাশের লোকেরা কেউ জানে না, তুমি থাকলে আমার বদনামই হবে। বলছে না না, আমি ভোর ভোর চলে যাবো, আমাকে আজকের মতো থাকতে দাও তোমার ঘরে, আমি বড় ডিস্টার্ব আছি। বলে আচ্ছা ঠিক আছে, থেকে যাও, ভোর ভোর চলে যাও। তো ওখান থেকে যায়। এদিকে ও শ্যামলেন্দুকে ফোন করে, গীতা বলে, শ্যামলেন্দু তুমি নাকি ওর চাকরি খেয়ে নিয়েছো? বললো আমি কিছু করিনি গীতা, সারা ম্যানেজিং কমিটি ওকে হাঁটাবার জন্য সুপারিশ করেছিল। ওর কাজে মন ছিল না, ও সবসময় ডিস্টার্ব থাকতো, আর অনেক ভুল করছে, কোম্পানির সেল অনেক কমে গেছে ওর জন্যে। আর সেই জন্যে ওকে, আমি তো শুধু সাইন করেছি, দোষের ভাগী আমি হলাম, কেন আমি বস তাই। আর বাকি সারা ম্যানেজিং কমিটি ওর বিরুদ্ধে সারা রিপোর্ট তৈরি করে আমার কাছে নিয়ে এসছে, আমাকে সাইন করতে বাধ্য হয়। আমি ছাঁটাইনি। বললো আচ্ছা ঠিক আছে। এদিকে ওই যে ছোট ওই ওর ছোট যে জায়ের বর ছিল, মানে ওর কাকার যে ছেলেটা, সে কি করতো, অফিস থেকে রোজ দেরিতে দেরিতে আসতো এবং ঘরে পয়সাও কম দিত। তো ওর স্ত্রী জিজ্ঞেস করতো, তুমি রোজ এত দেরিতে আসছো কেন? বলে আমার না আমার একটা অফিসে জরুরি কাজ আছে। বলে তুমি পয়সাও কম দিচ্ছ? বললো আমি অনেক লোন নিয়েছিলাম তাই জন্যে। বলে লোন দিয়েছিলে এখন? বলে হ্যাঁ, এখনই কাটছে শুরু করছে। তো এই কথা বলতো রোজই, রোজই। বলে হ্যাঁ, রোজই আমি কাজ করছি এই জন্যে, যাতে আমার লোনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এদিকে একদিন গীতা ওদের সবাইকে, দুটো বউকে নিয়ে বলে চলো আমি আজ তোমাদের ট্রিট দেবো বলে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে ওরা যেই ঢুকতে যায়, রেস্টুরেন্ট ঢোকে দেখে ওই ছেলেটা, যে ভাইপোটা আর ওর একটা গার্লফ্রেন্ড বসে ওরা খাচ্ছিল আর কথা বলছিল। ওরা দেখেই ওরে দেখেই চমকে যায়, বললো আচ্ছা এই করে তাহলে, ওর বউ বললো। তারপরে ও অভিমানে তাড়াতাড়ি উঠে আসে, ও গার্লফ্রেন্ডও বললো আমার স্ত্রী আর এরা এসে গেছে, আমার বাড়ির লোকেরা। তখন ওরা তাড়াতাড়ি বিল পেমেন্ট করে, আর ওরা বলছে কি আমার ফ্রেন্ড, একে ফ্রেন্ড বলে ও তাড়াতাড়ি ওরা চলে গেল। তখন ওরা আর খেলো কি না খেলো কি না চলে এলো। তারপরে বলল তুমি তাহলে ঘরে আসার পর ওই ওর বউ ওকে বিশেষ করে, তুমি তো রোজ বলো তুমি অফিসে করতে যাও, তুমি কাজ করো, এদিকে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে গুলছাড়া ওড়াচ্ছ। কি বলো, সত্যি কথা বলো, তুমি কি করো? তখন ও বলে যে দেখো এই মেয়েটির স্বামী খুব অত্যাচার করে, একে খুব মারে ধরে। একদিন আমার সঙ্গে রেস্টুরেন্টে বা রাস্তায় কোথাও মিলেছিল, বাদে বাদে কথায় কথায় আমি জানতে পারি যে ওর স্বামী খুব অত্যাচার করে, মারে ধরে। ওর একটা মেয়ে আছে, যাওয়ার কোনো রাস্তা নেই। তাই জন্যে আমি ওকে বলেছিলাম আমি আপনাকে হেল্প করব, আর আমি পুলিশে এফআইআর করি। যার ফলে মেয়েটি করতে চাইছিল না, বললো আমি তাহলে কোথায় থাকবো? আমি বললাম আমি আপনার ব্যবস্থা করে দেবো থাকার। আর পুলিশ তো একবার ওয়ার্নিং দিয়ে ওর স্বামীকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে স্বামীটা তিল মিলিয়ে ওকে ঘর থেকে বার করে দিয়েছে। যার জন্যে ওই একটা ঘর ভাড়া করে ওকে
থাকার ব্যবস্থা করে দিয়েছে, ও আর মেয়েকে ও সব কিছু জিনিসপত্র সব কিনে দিয়েছে। এবং রোজ ও রাত্রে বিকেলের দিকে এসে ওর সঙ্গে মেলে টেলে এবং ওর ব্যবস্থা করে, কোনো অসুবিধা কিছু এই জন্য বললো, এই জন্যে আমার বললো আচ্ছা লোনে তাহলে সে মিথ্যে কথা বললো, হ্যাঁ তো তুমি ওকে ছেড়ে দাও, অনেক তো উপকার করছো। বলছে না আমি ছাড়বো না, আমি ওর কোর্টে কেসও করে দিয়েছি ওর জন্যে, যাতে অ্যালুমিনিও পায়, মানে খোরপোশের ব্যবস্থা করার জন্য আমি বলে তুমি তোকে ছাড়বে না? বললো না আমি ছাড়বো না ওকে, আমি ওকে কথা দিয়েছি আমি শেষ পর্যন্ত ওকে হেল্প করবো। তখন ওর যে ওর কাকা জ্যাঠামশাই ওরা বললো তুমি তাহলে তো তোমার এই ঘরে থাকা চলবে না। আর এদিকে ওর বউ বললো তাহলে আমি তোমাকে আমি ডিভোর্স দিতে চাই, তুমি 3 দিনের মধ্যে আমাকে ডিভোর্স পেপার সাইন করে দিয়ে যাও আর আমি চলে যাব। তখন ওর শ্বশুর বললো যে তুমি কেন যাবে বৌমা, তোমার তো কোনো দোষ নেই, গেলে ও যাবে। বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি 3 দিনের মধ্যে তোমাকে ডিভোর্স পেপার তৈরি করে সাইন করে দিয়ে যাব। তো ও চলে যায়। তখন মল্লিকা তো ওর বউটা খুবই ভেঙে পড়ে। তখন গীতাকে বলে তুমি কেন ভেঙে পড়ছো, তুমি তো একবার আইএএসে কোয়ালিফাই করেছিলে, পেপারের জন্য তৈরি করো আবার। দেখো আমাদের এই সব পুরুষেরই একই কীর্তি, এরকম করলে আমাদের নিজেদের দাঁড়াতে হবে। তুমি কোয়ালিফাই করবে, ঠিক বলেছো দিদি, আমি আর করবো না, কারোর ভরসা করবো না, আমি পেপারের তৈরি করছি, ও পেপারের তৈরি করছিল। তারপরের দিনে একদিন দুদিন পর কি হলো, একটি বউ আসে একটি মেয়েকে নিয়ে। সে বলে ভুবনবাবু কোথায়? ভুবনবাবু হচ্ছে গীতার দেওর, যে ওর বরের পরের ভাইটা। বললো কি ব্যাপার? বললো ভুবন, তখন কেন কি হয়েছে? বললো উনি আমার স্বামী। কি কথা বলছো? ওর বউ এসে বলে আমি ওর স্ত্রী। এদিকে চেঁচামেচি শুনে ভুবনবাবু নিচে নামে, বলে কি ব্যাপার? বলে দেখো এ বলছে তো এ নাকি তোমার বউ, এই বাচ্চা নাকি তোমার। বলে এইসব মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। বলে আমি মিথ্যে কথা বলছি? তুমি এই যে বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তো এই তোমার বাচ্চা নয়। বলে আমি কেন পরের বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে যাবো? বললো উনি আমি মিথ্যে কথা বলছেন কিন্তু আপনি। বলো তুমি ভুল বলছো, যাও তুমি যাও। বললো বল ঠিক আছে আমি যাচ্ছি, আমি পরে কিন্তু এর অ্যাকশন আমি নেবো, আমি বলে দিলাম। বলে মেয়েটি চলে যায়। অন্য লোকেরা বললো কি ওরা ওর জ্যাঠামশাই বা ওর বাবা বা ওরা ভাবলো এটা মিথ্যে কথাই বলেছে, বলে চলে গেল। কিন্তু ওর স্ত্রী ওপরে যেয়ে বললো ও তো মিথ্যে কথা বলেনি, আমি বুঝতে পেরেছি, তোমার সঙ্গে ওর চক্কর আছে তাই তো? বললো না কিছু নেই, মিথ্যে কথা মিথ্যে কথা নয়, ও মিথ্যে কথা বলেনি, আমি বুঝতে পেরেছি মিথ্যে কথা, তোমাকে আমি সম্মান বাঁচানোর জন্য আমি সবার সামনে ওকে পাঠিয়ে দিলাম। তুমি কেন এরম করলে আমাকে বলো, তুমি কেন আমার সাথে এরম করলে? তুমি আমাকে শুধু শাড়ি কিনে দিতে, ভালো ভালো শাড়ি গয়না, আর বছরে একবার দুবার ঘুরিয়ে দিতে, আমি হয়তো আমার মতো সুখী কেউ নেই, আমার বর আমাকে খুব ভালোবাসে, আর তুমি ভিতরে ভিতরে এরকম করছো। তুমি এমন কি পাওনি যে আমার জন্য তুমি এই যে তুমি চলে গেল ওই মেয়েটার কাছে, তুমি বলে না আমি আমি আর করবো না, আমাকে ক্ষমা করো, আমি করো। বলে আর কিছু নয়, তুমি আমার এই ঘরে তুমি আর আসবে না, তোমার সামান ছুঁড়ে ফেলে দিল, আজ থেকে তুমি আলাদা থাকবে। আমি এই বয়সে তো বাপের বাড়ি যেতে পারবো না, কারণ আমার ভাইরা আমাকে আর রাখবে না, আমি কতদিন থাকবো, এই ঘর ছেড়ে আমি যেতে পারবো না, তুমি আজ থেকে আলাদা। বলে আমার ক্ষমা করো আমাকে, আমার আর হবে না, আমি বলে না হবে না। আসলে এই যে দুটো ভাই, এরা 3টে ভাই, এরা যে নিজেদের স্ত্রী থাকতে অন্য স্ত্রীর কাছে যেত, তার মানে এই নয় যে ওদের স্বভাব চরিত্র খারাপ, ওরা অনেক মেয়ের সঙ্গে ঘোরাফেরা করতো। এদের এদের স্ত্রীর কাছে এমন একটা কোনো জিনিস পায়নি যেটা এদের হার্ট টাচ করে। আসলে এরা অন্য মেয়ের কাছে সেই জিনিসটা পেয়েছে যেটা এদের হার্ট টাচ করতো, যার জন্যে এরা এইভাবে ভটকে গিয়েছিল। যাই হোক, তারপর থেকে ও আলাদা থাকতো। তখন ও মেজ বউটা গীতাকে বলে তুমি তোমার তো অনেক জানাশোনা, আমাকে একটা চাকরি দিয়ে দাও। বলে চাকরি করবে? বলে হ্যাঁ আমিও স্বতন্ত্র থাকতে চাই, ওর থেকে আমি আর একটা পয়সাও নেবো না। গীতা একটা গুণমুগ্ধ ভক্ত ছিল, যার বড় কাপড়ের শোরুম ছিল। ও ওখানে ফোন করে, বলে ঠিক আছে ওকে অন্যকে পাঠিয়ে দিন, আমি অমুক দিনে পাঠিয়ে দিন, আমি দেখব। ও তখন ওকে বলে যাও তোমাকে অমুক দিন। বলে আমার ভয় লাগছে, ইন্টারভিউ নেবে না তো? বলে কিচ্ছু না, আমি তো বলে দিয়েছি তোমাকে নিয়ে নেবে, যাও গীতা। তো গীতা ওকে বলে, ফির ও নির্ধারিত দিনে যায়। ও তো অনেক ইংলিশ টিংলিশ জানতো, আর খুবই মডার্ন মেয়ে ছিল, আর ওই যে বড়ো শোরুমে তো এরকম শিক্ষিত মেয়েদেরই দরকার, ওকে চাকরিও পেয়ে যায়। চাকরি পেয়ে যাওয়ার পর ওর বর ওকে বলে যে তুমি আমার কারটা নিয়ে যাও না। কেন? হয়ে বলে বাস সিট আমি যেতে। বলে না তোমার আমি কিচ্ছু নেবো না, বাস সিট আমি যাবো।
আর এসে গীতাকে বলতো, জানো গীতা, এই যে সংঘর্ষ করে করে আসছি বাসে, এটা আমি সাধারণ মানুষের সঙ্গে আমার মনে অপার শান্তি আসছে। কত মানুষ সাধারণ, আমরা হয়তো গুড়িয়ার মতো সেজে গুজে পুতুলের মতো থাকতাম। এইটাই আমার সত্যি মেয়েদের না আর্থিক রূপে স্বতন্ত্র হওয়া খুব দরকার। এদিকে গীতা অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং তবুও অভিমন্যুর কাজ ছিল না, চাকরি পায়নি, ও চেষ্টা করছিল। আর গীতা তাও গান গেয়েই যাচ্ছিল। ওর শ্বশুরমশাই শাশুড়ি বললো, বৌমা আর তো তোমার এই সময় গান করা উচিত নয়। বাচ্চা পেটে। বললো, মা 6 মাস তো পর্যন্ত তো কিছু হবে না, তারপরে আমি ছুটি নিয়ে নেব। তো 6 মাস পর্যন্ত অনেক গান গেয়ে অনেক টাকা কামিয়ে নেয় ও। তারপরে ও ঘরে থাকে। তারপরে নির্ধারিত সময় ওর একটা ছেলে হয়। ছেলে হওয়ার বেশ মাসখানেক, মাস দেড় দুই পরেই, হ্যাঁ, যখন ওর ছেলে হয় তখন এই যে বাচ্চা আসে, তখন ওর মেয়েটা, বড় মেয়েটা, ও খুব রেগে যায়। বলে, মা কেন তুমি বাচ্চা, ওর কাকিরা বলে দেয় যে তোকে তো আর ভালোবাসবে না, ওর তো নিজের ছেলে হয়ে যাচ্ছে রে। বলে, তুমি কেন বাচ্চা হচ্ছে মা তোমার, আমাকে তো তুমি আর ভালোবাসো। বলে, দূর পাগলি, সব ভাই, সবাই তোর বন্ধুদের দেখিনি, তাদের ভাই নেই, একা সবাই থাকে, একটা তোর যদি ভাই আসে তার সাথে খেলবি। বলে, না না না, আমি চাই না মা, তোমার ভালোবাসা কমে যাবে মাম্মি, মামনি। বলে, কিচ্ছু না, আচ্ছা তুই যদি বলিস তাহলে আমি বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো তোর বাবা পেটে। তারপর শান্ত হয়। নির্ধারিত সময় একটা ছেলে হয় এবং 2-3 মাস পর ও আবার গান গাইতে চলে যাওয়া করে ছেলেকে দেখতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বউগুলো আর ওর শাশুড়ি তো দেখতোই, কিন্তু সবচেয়ে বেশি ওই সোনাই ওকে দেখতো। নিজের পড়ার বিছানার পাশে ওকে একটা কটে বাচ্চাটাকে রেখে ও সারাদিন ওকেই দেখতো, খাওয়ানো দাওয়াতো। স্কুল থেকে আসার পর থেকে ও সারাক্ষণ নিজেই ওর দেখভাল করতো, রাত্রেও নিজের কাছে। ওর মা আসার পর তারপরে ওকে ওর কাছে দিত। একদিন রাত্রে কি হয়, একদিন রাত্রে ও গীতার আসতে প্রায় ভোর হয়ে যায়। আর এদিকে বাচ্চাটা কেঁদে 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 একদম ইয়ে হয়ে যায়, কেঁদে কেঁদে একদম অস্থির হয়ে অজ্ঞানের মতো হয়ে যায়, বা হয়তো পড়ে গেছিল কিনা এরকম কিছু হয়েছিল। অভিমন্যু প্রচণ্ড রেগে যায়। এদিকে 4 বেজে যাচ্ছে, তো ভোর 4টের সময় গীতা আসে। সারা ঘর একদম চেঁচিয়ে উঠে, সারা অন্য শাশুড়ি, বৌমা আজ এত দেরি হয়ে গেল। শ্বশুরমশাই, কী ব্যাপার, তোমার মেয়ের ছেলে দেখো একদম কী হয়ে গেছে। ও তাড়াতাড়ি ছুটে যে ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করে দেয় আর মাথায় হাত বুলোতে থাকে। তখন ও বললো, বাবা আজকে ওই যে গাড়িতে আসছিলাম সেই গাড়িটা রাস্তায় পাংচার হয়ে গেছিলো, ফিরে গাড়ি পাইনি, অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়ে আমাদের আসতে এত দেরি হয়ে গেল। অভিমন্যু বললো, তুমি, তোমার আর এই ঘরে স্থান নেই, তুমি বেরিয়ে যাও, চলে যাও। বলছে, ঠিক আছে, আমি আমার ছেলে নিয়ে চলে যাচ্ছি। বলে, না, ছেলে তুমি পাবে না, এক কাপড়ে যেমন এসেছো তেমন চলে যাও। বলে, ঠিক আছে। ছেলেটা দিয়ে ও চলে গেল। অভিমন্যু ভাবলো ছেলেটাকে আমি কেড়ে রাখলে ও নিশ্চয়ই জব্দ হয়ে যাবে, কিন্তু ও জব্দ হয়নি এবং ও নিজের বাপের বাড়ি থেকে গান গাইতে লাগলো। ওর ওই দুটো ওর যা ওরাও এসেছিল। বললো, কিরে তুই নিজের ছেলেকে তুই ছেড়ে চলে এলি? বললো, ও আমার কোথায় ছেলে, ও তো ওদের তোমাদের বংশের ছেলে, ওদের কাছে দিয়ে এসছি আমি। তুই কী করে থাকছিস রে, তোর প্রাণ। বলে, আমি কি করতে পারি, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তো যাবো না। ওর সোনাও এসেছিল, মামা মামা চলো না, মামনি চলো না। বললো, না বেটি, আমি যাবো না, তুমি দেখো তোমার ভাইকে। ওখান থেকে গান গাইতে থাকে। এদিকে ওই যে মল্লিকার ঘরে ও আসতো অভিমন্যু। মল্লিকা বলে, জানো আমার যে বস, ও আমার পিছনে পড়েছে, আমাকে বিয়ে করতে চাইছে। বলে, তাই নাকি? হ্যাঁ, ওর তো বউ মরে গেছে, একটা মেয়ে আছে আমার মেয়ের মতোই, তো আমাকে বিয়ে করতে চাইছে। আমাকে তো তুমি কি করবে? ও অভিমন্যু জিজ্ঞেস করলো। আমি ভাবছি বিয়ে করে নিই, কেন তোমার সঙ্গে তোমার বউয়ের তো ডিভোর্স হয়নি, আর তুমি একটা রোগী লোক, তোমার সঙ্গে কি বিয়ে করে, তোমার ভবিষ্যৎ তোমার কিছুই নেই। আমি ভাবছি আমার বসকেই বিয়ে করব। এবং তারপরে 1-2 দিন পরেই বললো, আমার বসের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এসো ওই দিনে, তার সঙ্গে ওকেও নিয়ে এসো, সোনাকেও নিয়ে এসো। তো বিয়ের দিনে অভিমন্যু আসে একটা গিফট দিয়ে। বললো, ওর সঙ্গে মিলে বললো, অভিমন্যু বাবু, আপনার মতো হতভাগ্য লোক আমি কোনো দেখিনি। আপনার স্ত্রী এত গুণবান, এত সুন্দর বউকে আপনি আপনি রাখতে পারলেন না, সত্যি আপনার মতো হতভাগ্য লোক আমি ভাবতেও পারিনি। আর ওকে সোনাকে বললো, সোনা তুমি তো আমার কাছে যাবে, আমি তোমার বাবা হই। বলে, না না, তা আপনি আপনার বাবা নয়। আচ্ছা ঠিক আছে, আমি বাবা নয়, আমি তোমার আঙ্কেল তো হতে পারি? বলে, হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ তুমি ভালো আঙ্কেল হতে পারো। বলে, আমার ঘরে চলো তুমি, তোমার একটা বোন আছে, তার সঙ্গে তুমি থাকবে। বলে, না, আমি আপনার আপনার ঘরে যাবো না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন আমার ঘরে থাকবো আর কিছুদিন তোমার মায়ের ফ্ল্যাটে আসবো, তখন তো তুমি আসবে? বললে, হ্যাঁ, তখন আমি আসবো। এরম করে
তারপরে অভিমন্যুর মুখ একদম চুন হয়ে যায়, ঘরে এসে আবার অসুখে পড়ে যায়, হার্ট অ্যাটাক হয়। এদিকে ওকে খবর পাঠায় গীতাকে যে ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে। এদিকে শ্যামলেন্দু ওকে বিয়ে করতে চাইছিল গীতাকে। গীতা বলল, শ্যামলেন্দু দা, তোমার ঋণ এই জীবনে আমি চুকাতে পারবো না। তোমার থেকে শুধু আমি নিয়েই গেলাম, কিছুই দিতে পারলাম না। যদি পরজন্ম বলে কিছু জিনিস থাকে, তাহলে সামনের জন্মে আমি যেন তোমাকেই প্রতিরূপে পাই, এইটাই আমি কামনা করছি। আর আমি দেখো এই সময় ওই বিমার আদমিটাকে, ওর তো আর কেউ নেই, ওর যে মল্লিকা তারও তো বিয়ে হয়ে গেল শুনলাম, আর কেউ নেই, ওকে দেখার কেউ নেই। এই সময় যদি আমি তোমাকে বিয়ে করে ওকে ফেলি, তাহলে আমার মতো নরাধম আর কেউ হবে না। যাই, এই অসহায় মানুষটাকে সেবা করি। এখন তো 20 দাঁত ভেঙে গেছে, আর তুমি আর ঋণ তো আমি শোধ করতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও বলে ও ওখানে চলে যায়। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। হিয়ার মাঝের গল্প আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।